আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা। তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। শুধু এটুকু বলবো, হৃদয়ে যার মাটি ও মানুষ, তিনি শাইখ সিরাজ আমাদের আজকের অতিথি। কেমন আছেন? ভালো, খুব ভালো। আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। দর্শকবৃন্দ, হয়তো আপনাদের জানতে ইচ্ছে করছে শাইখ সিরাজ আমাদের অতিথি, ব্যাপারটি কি, বিষয়টি কি? অত্যন্ত পরিষ্কার। মাটি ও মানুষ নিয়ে কাজ করেন তিনি। আমাদের চলচ্চিত্রের বহু অংশ জুড়ে রয়েছে মাটি ও মানুষ। কাম্য ছিল সমস্ত চলচ্চিত্র জুড়েই থাকবে মাটি মানুষ, তা হয়নি। সৌভাগ্যের ব্যাপার, কিছু কিছু জায়গায় আমরা পেয়েছি সত্যিকারের মাটি এবং মানুষকে। সেই মাটি মানুষ নিয়েই কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। তারও আগে শাইখ সিরাজ সাহেব তৈরি করেছেন তার অনুষ্ঠানের জন্য একটি প্রামাণ্যচিত্র, ফার্মার্স ফাইল। তার কিছু অংশ বিশেষ নিয়েই শুরু করব আমাদের আজকের এই অনুষ্ঠান। 1757 সালে বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হওয়ার পর থেকে ইংরেজদের শোষণের বিরুদ্ধে রচিত হয় এক একটি আন্দোলন। বাংলার মানুষ বলতে কৃষিজীবী জনগোষ্ঠী, যাদের আন্দোলনের ভিত্তি কৃষি নির্ভর জীবন জীবিকার মধ্যে নিজস্ব অধিকার প্রতিষ্ঠা। টানা 190 বছর ধরে চলে বহু আন্দোলন, সংগ্রাম আর বিদ্রোহ। বলা বাহুল্য, যার সবগুলোই কৃষি সংশ্লিষ্ট বিদ্রোহ। অন্তত 50টিরও বেশি বিদ্রোহ, আন্দোলন আর রক্তাক্ত সংগ্রাম পার করার পর এসছে স্বাধিকারের প্রসঙ্গ। অত্যন্ত তথ্যবহুল একটি প্রামাণ্যচিত্র। যারা পুরোটা দেখেছেন তারা সবাই এক বাক্যে এই কথাটি স্বীকার করবেন। জানতে চাইব, এই চলচ্চিত্র প্রামাণ্যচিত্রটি নির্মাণের পেছনের কাহিনী, কিভাবে অনুপ্রাণিত হলেন? কৃষি যদি আপনি একেবারে সৃষ্টির প্রথম থেকে যদি কথাটা শুরু করেন, তাহলে প্রথম পেশা ছিল মানুষের কৃষিকাজ। শুরু হয়েছিল কৃষি দিয়ে। খাদ্যের অন্বেষণ মানুষের প্রথম দিন থেকেই করতে হয়েছে, শেষ দিন পর্যন্ত করতে হবে। টেলিভিশনে কাজ করতে গিয়ে একটা সময় মনে হয়েছে যে আমাদের মূল অর্থনীতি যেখানে নিহিত সেটাকে নিয়ে কাজ করাটা অনেক বেশি জরুরি। এটা আমি আমার ব্যক্তিগত কথা বললাম। সেই কাজ করতে 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 একটা সময় কৃষির ইতিহাস জানার আগ্রহ হয়েছে, কিভাবে দেশের কৃষকরা বিভিন্ন সময় বিভিন্ন শাসকদের শোষণদের দ্বারা প্রতারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। সেগুলো স্বাভাবিকভাবে কাজ করতে করতে প্রেক্ষাপটগুলো চলেই আসে। তেভাগা আন্দোলন কে না জানে? যে কৃষির সাথে যার সম্পর্ক নেই সেও হয়তো তেভাগা আন্দোলনের এই শব্দটির সাথে পরিচিত। মাটিও মানুষ কিংবা হৃদয়ে মাটিও মানুষের যে ধারাবাহিক অনুষ্ঠানগুলো হয়, কৃষককে আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করা, নতুন প্রযুক্তির সাথে সম্পর্কিত করা, নতুন বীজের সাথে সম্পর্কিত করা, বাজার ব্যবস্থার সাথে, তার পাশাপাশি তখনই মনে হয়েছে যে নগর সভ্যতার বা আমাদের যে গ্রামীণ সভ্যতাটা যে ছিল, বা আপনি যদি এভাবে বলেন যে যেদিন থেকে শিল্প বিপ্লব শুরু হলো, নগরের দিকে মানুষের আগ্রহ তৈরি হলো, নগরায়ন দিকে আগ্রহ তৈরি হলো, তো সেই এত বছর পরেও মানুষ ভোলেনি তার নিজস্ব নারীর টান যে জায়গাটাতে, যেখান থেকে ফসল উৎপাদন হয়। হ্যাঁ, তো এই সমস্ত সবগুলো বিষয়কে মাথায় আনতে গিয়ে মনে হয়েছে যে ইতিহাসগুলো জানা দরকার। তো তখন ওই সনাতনী বা ধারাবাহিক আমার অনুষ্ঠানের ভিড়ের ভেতরে বিশেষ দিনগুলোকে বেছে নিলাম। মনে করুন বিশেষ দিন কোনটা, যে আমাদের জাতীয় দিবস যেগুলো আছে, যে 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই দিবসগুলোর সাথে যখন হৃদয়ে মাতৃ মানুষের দিনক্ষণের মিলে যায়, তখন মনে হতো যে এই বিশেষ দিনগুলোতে
বিশেষ কিছু উপহার দেয়া। বিশেষ কিছু অনুষ্ঠান করাটাই প্রয়োজন। যদি স্বাধীনতা দিবসের কথা বলি, আজ পর্যন্ত কি কৃষক স্বাধীন হয়েছে? স্বাধীনভাবে সে চাষবাস করতে পারছে? তার কি সেই যে সংগ্রাম, সেই সংগ্রাম থেকে মুক্তি পেয়েছে? পায়নি। তখনই মনে হয়েছে যে এই আন্দোলনগুলো ধরে 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 বিষয়গুলো যদি তুলে আনা যায়, তাহলে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার সাথে যারা আছেন, নগর জীবনের সাথে যারা আছেন, রাষ্ট্র পরিচালনা যারা করেন, যারা পরামর্শ দেন, তাদের ভেতরে আবার নতুন করে এই বিষয়গুলো উদয় হোক। এবার আসবো আমাদের চলচ্চিত্রে। আমাদের চলচ্চিত্রের শুরু 1956 সালে, সবাই জানি আমরা। আব্দুল জব্বার খান প্রথম তৈরি করলেন তার ছবিটি মুখ ও মুখোশ। সেখানেও আমরা দেখি জমি দখলের কিছু ব্যাপার জি। আমরা দেখব, এবং তারপরে আপনার কাছ থেকে জানতে চাইবো আজকে এই ব্যাপারটি কিরকম। এই যে দখল প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া আজও চলছে এবং আমাদের ছবির যে শুরু, প্রথম ছবি, সেই ছবিতেই আমরা এই ব্যাপারটি পেয়েছি। এটা হচ্ছে 1956 সালে মুক্তি পেয়েছে মুখোমুখোশ। যদি 1956 থেকে দেশ বিভাগ হলো 47-এর আগে 1857 যদি ধরি, ইংরেজ শাসন যখন শেষ হলো 1857, তারপর থেকে 1947, এই যে 96 বছরের একটা পথ পরিক্রমা, এই 96 বছরের শোষণ, তারপর দেশ বিভাগ 47, তারপর 1956 সালে আব্দুল জব্বারের নির্মাণ চলচ্চিত্র। আমাদের প্রাত্যহিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয়, সামাজিক সব জীবন কিন্তু কোনো না কোনোভাবে আমাদের চলচ্চিত্র, আমাদের টেলিভিশন, আমাদের সব কিছুতে প্রভাবিত হয়। একজন উপন্যাস যদি লেখেন, সে সময়কে ধরে উপন্যাস লিখলে সেগুলো চলে আসে। 1857 ইংরেজ শাসন শেষের পর থেকে পরবর্তী যে 90 বছর, সেটা কিন্তু শতাধিক কৃষক আন্দোলন, যার মূল রূপটা শেষ পর্যন্ত সে তেভাগা আন্দোলন। 1946 তেভাগা আন্দোলন রূপ নেয় 47, খুব প্রকট। 47 দেশ বিভাগ হয়, তারপর আমরা পাই পাকিস্তান। তো প্রেক্ষাপটটা কিন্তু ওই 1857 থেকে সেই নিষ্পেষণ, শোষণ, সেইগুলোই কিন্তু ধারাবাহিক ক্রমে মানে প্রস্ফুটিত হয়েছে চলচ্চিত্রে, এবং এখন শুধু রূপটা পাল্টেছে। সেই শোষণ, শাসন আগের মতোই আছে, পরিবর্তন কিছুই। 1959 সাল পরিচালক এহতেশাম তৈরি করলেন এদেশ তোমার আমার। ছবিতে আমরা দেখলাম বাদ দেওয়ার ব্যাপারটিকে। তোদের সবার ফসল বাঁচানোর জন্য ওরা বাঁধ দিচ্ছে, আর তুই তোর জমি দিবি না? তাও প্রতি জমিটার জন্য 5000। কি করুন কর্তা, বন্যার পানি আমার তো কোনো ক্ষতি করে না। তা আমি আরো মনে করছি এইবার বান ডাকলে পানি আটকাইয়া মাছ ধরব, তার দামটা দিবেন না? ওরে হতভাগা, নিজের লাভটাই দেখলি, 10 জনের কথা একটুও চিন্তা করলি না? শস্য ভরা মাঠে যখন কাল বৈশাখী ডাকে, ওই কাল বৈশাখী ডাকে, সোনা ফালা মাটি যখন বানের জলে ভাসে, ওই বানের জলে ভাসে, ও বন্ধু ভাই রে, তখন সবাই মিলে কোমর বেঁধে নে তুলে ধর দায়িত্ব, আর সবাই মিলে একসাথে বল হেইয়া রে হেইয়া ও, এদেশ তোমার আমার, ও বন্ধু ও ভাই রে, এদেশ তোমার আমার, ও বন্ধু ও ভাই রে, এদেশ তোমার আমার। দেশ গড়ার ব্যাপারটিও এখানে এসছে, নতুন দেশ, স্বাধীন দেশ। 60-এর দশকে শুরু হয় বিশ্বব্যাপী সবুজ বিপ্লব, যে খাদ্যের স্বয়ংভরতা আনতে হবে, এবং সারা পৃথিবীতে তখন একটা ফেমিন হওয়ার আশঙ্কা ছিল, যে যদি যে হারে জনসংখ্যা বাড়ছে, তার মানে বিজ্ঞানীরা এটা বুঝিয়েছিলেন যে জিওমেট্রিক্যালি জনসংখ্যার হার বাড়ছে, ওটা 2, 4, 8, 10, 16, 32 এভাবে, আর খাদ্যের উৎপাদন বাড়ছে 1, 2, 3 এভাবে। তাহলে জনসংখ্যা যখন এই জায়গায় থাকছে, খাদ্যের উৎপাদন এখানে থাকছে, অটোমেটিক্যালি একটা সমূহ সংকটের ভেতরে বিশ্বব্যাপী মানুষ পড়ে যাবে। তখনই কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করলেন সিড, যেটা ইরির মাধ্যমে সারা পৃথিবীতে এবং এশিয়া মহাদেশে বিপ্লব ঘটালো। ইরি ধান। এই যে ওরা বলছে বাদ দেয়া, কারণ নদীর ফসল বাঁচাতে হবে, তখন এই বাদ
অবাধে বন্যা হতো, হতো। সেই পাকিস্তান আমাদের সেই সময় আপনার খেয়াল আছে যে বাঁধ দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়, সেই সময় বাঁধগুলো হয়। এবং বাঁধগুলো হয় কি সেচ কার্যক্রমকে সম্প্রসারিত করার জন্য। নতুন ফসল এসছে, নতুন ধানের বীজ আসছে, সেটা বাঁধ যদি না দেওয়া হয় তাহলে পানি বেরিয়ে যাবে। কিছু বাঁধ দেওয়া হতো পানিকে আটকে রাখার জন্য, কিছু বাঁধ দেওয়া হতো বন্যার থেকে বাঁচার জন্য। তখন বাঁধগুলো যেভাবে দেওয়া হয়েছিল সেটা ঠিক হয়নি, প্রক্রিয়া হয়তো ভুল ছিল। প্রক্রিয়া ভুল ছিল। কেন ঠিক হয়নি? তখন একটি মাত্র বিষয় ছিল যে আপনি খাদ্যকে উৎপাদন বাড়াতে হবে, কিন্তু যেভাবে বাঁধগুলো দেওয়া হয়েছিল ওয়াটার এগেইনস্টে দেওয়া হয়েছিল ক্লোজারগুলো। তার মানে অলওয়েজ খেয়াল করবেন যে পানি যেদিক থেকে আসে তার উল্টো দিক থেকে আমাদের দেশীয় প্রজাতির যে বর্ষার সময় যে মাছগুলো হাজারো রকমের বৈচিত্র্যপূর্ণ মাছ ছিল সেগুলো পানির উল্টো দিকে খেলতো। পানি এদিক থেকে আসলে পানির উল্টো দিকে তারা যেত। কিন্তু বাঁধগুলো দেওয়া হয়েছিল পানির ফরে, যে কারণে জীব বৈচিত্র্যের যে মানে প্রাণীজ মাছ যে ছিল, মাছ কিন্তু বিলীন হয়ে গেছে, সেগুলো আর নাই। 50 বছর পরে এসে সেটা মানুষ উপলব্ধি করেছে, সেই অনুযায়ী কাজ করছে এখন আবার। হ্যাঁ, কিন্তু তখন দরকার ছিল খাদ্যের স্বয়ংভরতা। চমৎকার একটি বিশ্লেষণ আপনি দিলেন। এই যে আমাদের হাওর অঞ্চলগুলোতে হঠাৎ পানি ঢুকে, খেয়াল করেছেন, দেখেছেন অবশ্যই, পানি ঢুকে হাওর অঞ্চলের কৃষকের ফসলগুলো নষ্ট করে দিল। আমি তখন সেখানে কাজ করতে গিয়েছি, এটা কত 40 বছর আগের ঘটনা। আর ওই দিনও কৃষক বলছিলেন আমি আমার জমি দিয়েছিলাম বাদ দেওয়ার জন্য, কিন্তু আজকে তো ফসল বাঁচাতে পারলো না, বাদ তো ভেঙে ফেললো। ঘটনা কিন্তু 1965 সাল চলচ্চিত্রকার সাদেক খান তৈরি করলেন নদী ও নারী ছবিতে আমরা দেখলাম বৃষ্টির জন্য মানুষের হাহাকার, পাশাপাশি দেখলাম বন্যার জন্য কি দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়। চলুন দেখি। বসো তোমরা। কি কি রান্না তোমরা? খিচুড়ি রান্না? ব্যবসা বন্ধ করলি তোরা? গান গেলে ম্যাগনাম হাই হইব। শুরুতে ক্ষোভ, বৃষ্টি হচ্ছে না, যার জন্য সে বাচ্চাদেরকেও খুবই রেগে যাচ্ছে, তাদের উপরই হচ্ছে। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখছি যে বিশাল মাঠ, সবই পানি, এমনকি ঘরের মধ্যে পানি, বসত বাড়ি ছেড়ে তাদের চলে যেতে হচ্ছে। বাংলাদেশটা এমনই একটা জায়গায় ভৌগোলিক অবস্থান, একটা বদ্বীপ, যে সৃষ্টির প্রথম থেকেই একটা বন্যা খরা প্রবণ একটা দেশ। একজন গৃহস্থ, তাকে যদি আগেও বলা হয় যে তুমি ছেড়ে চলে যাও, বন্যা হবে, জলোচ্ছ্বাস হবে, যেমন আইলায় যে ক্ষতিগুলো হলো, কৃষক বা ওই গৃহস্থ কিন্তু শেষ পর্যন্ত তার ভিড় ধরে রাখতে চেষ্টা করে, আজীবন সংগ্রাম করে যাচ্ছে এই প্রকৃতির বিরুদ্ধে। মানে এত রেজিলিয়েন্স এদেশের কৃষকরা, এদেশের গ্রামের মানুষ, সেগুলো কিন্তু চলচ্চিত্রে প্রস্ফুটিত বিভিন্ন সময় হয়েছে। আমাদের গ্রামীণ জীবন নিয়ে যে সংখ্যক চলচ্চিত্র হওয়ার কথা ছিল, কৃষি নিয়ে যে সংখ্যক চলচ্চিত্র হওয়ার কথা ছিল, মুক্তিযুদ্ধ নিয়ে যে সংখ্যক, তা কিন্তু হয়নি। আবার দেখেন আজকে 50 বছর পর একটা টাইম সাইকেল ঘুরে এসছে। এটা গেল একটা, যে সৃষ্টির প্রথম থেকেই এই জায়গাটা দুর্যোগপ্রবণ জায়গা ছিল, তার সাথে মানুষ যুদ্ধ করে তার ফসল ফলায়। আবার 50 বছর পরে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এদেশটা আরো আগের চাইতেও এখন অনেক বেশি ভালনারেবল হয়ে গেছে। জাতিসংঘের একটা জরিপেই বলা হয়েছে যে 10টি মোস্ট ভালনারেবল কান্ট্রির মধ্যে বাংলাদেশ টপ লিস্টেড। অর্থাৎ এত দুর্যোগ এখানে হবে ক্লাইমেট চেঞ্জের ফলে, সেটা চিন্তাই করা যায় না। সাদেক খানের 1965 সালের ছবিতে আমরা দেখলাম যে বৃষ্টির জন্য গান গাইছে। এই কয়েকদিন আগে এবারকার কথা বলি, আমন মৌসুম চলছে, যে মৌসুমটাতে গ্রামীণ মাঠের মধ্যে আমন ধান লিকলিকিয়ে বেড়ে উঠবে পানির ভেতরে, জলীয় আমন বলা হয়, তাই না? যে জল বাড়বে,
আমন ধানটাও বাড়বে, জল যে পর্যন্ত হোক তার উপরে আমন তার শীষ দুলবে। আপনি উত্তরাঞ্চলে দেখেন, খরায় মাটি ফেটে চৌচির, আমনের চারাগুলো শুকিয়ে যাচ্ছে, কৃষক ফসল পাচ্ছে না। আবার কয়েকদিন আগে আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পত্রিকায় দেখেছি, ব্যাঙের বিয়ে দিচ্ছে মানুষ বৃষ্টির জন্যে, কলা গাছের বিয়ে দিচ্ছে বৃষ্টির জন্য কাঁদছে। প্রেক্ষাপট কিন্তু এক, পরিবর্তন কিছুই নেই, বরঞ্চ অতীতের চাইতে এখন আপনি জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগকে অনেক বেশি মোকাবেলা করে গ্রামীণ মানুষ চাষাবাদ করছে। কিন্তু প্রশ্নটি যদি আমি এটাই করি আপনাকে, যে এই যে বর্তমান সিচুয়েশন, বর্তমানের এত ভালনারেবল, এগুলোকে নিয়ে কি কোনো চলচ্চিত্র তৈরি হচ্ছে? সেটা আমাদের আক্ষেপ, সেটা আমাদের দুঃখ। হচ্ছে না। আমরা এত বেশি শহর জীবনকে নিয়ে ব্যস্ত আছি যে যেখান থেকে আমার মূল উৎপাদনগুলো আসছে সে মানুষগুলো কিভাবে আছে, সে করে যাওয়া হচ্ছে না, একেবারেই হচ্ছে। 1972 সালে সুভাষ দত্ত তৈরি করলেন অরুণোদয়ের অগ্নিসাক্ষী। ছবিতে আমরা দেখলাম একজন কৃষক কিভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাক হানাদার বাহিনীকে মোকাবেলা করলেন। চলুন দেখি। सुनो, इधर मुक्ति है। साले लोग किधर रहता है? আমরা আরেকটা ছবি দেখব, মুক্তিযুদ্ধের ছবি। ছবির নাম সংগ্রাম। 1974 সালে মুক্তি পেল, 2 বছর পর। পরিচালক চাষী নজরুল ইসলাম। দুটি ছবিতেই আমরা দেখলাম আমাদের কৃষক ভাইরা কিভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। বাংলাদেশ তো গ্রাম নির্ভর বাংলাদেশ। আজকে 16 কোটি মানুষ যদি ধরি, 71-এ সেই সময়টা 7.5 কোটির কথা বলি, তখন অন্তত 6 কোটি মানুষই গ্রামে বাস করত। তাহলে যদি আপনি সংখ্যার দিকেও হিসেব করেন, মুক্তিযোদ্ধাদের একটা বিশাল সংখ্যক ছিল গ্রামের সাধারণ মানুষ। এদের মূল পেশা ছিল কৃষি। এবং আমরা যে ছবিতে দেখলাম, ছবিতে যে জিনিসগুলো করা হলো, যে ক্যামাফ্লেজগুলো যখন করা হচ্ছে, কৃষক হিসেবে সে কাজ করতে করতে গিয়ে যখন সে আড়ালে চলে যাচ্ছে, তখন সে বন্দুক দিয়ে পেছন থেকে তাকে ঘায়েল করার চেষ্টা করছে। আবারও আমি বলছি যে সংখ্যক চলচ্চিত্র মুক্তিযুদ্ধ নিয়ে, গ্রামের সাধারণ মানুষের অংশগ্রহণ নিয়ে হওয়া দরকার ছিল, সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না। তা আমাদের পরবর্তী যে প্রজন্ম, আমাদের ছেলেরা যারা বড় হচ্ছে, যারা মুক্তিযুদ্ধ নিয়ে সেইভাবে মুক্তিযুদ্ধের এত গভীরে কখনো যায়নি, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা নেই, নানান কারণে, সেই প্রসঙ্গটা আমি নাই গেলাম। এখন কিন্তু আবার একটা প্রচন্ড তাগিদ তৈরি হচ্ছে জানার ব্যাপারে। এখন কিন্তু একটা সময়, খুব প্রয়োজনীয় সময়, যেই সময়গুলোতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র হওয়া দরকার, সংগ্রাম নির্ভর। বাংলাদেশের যে একটা দীর্ঘ 90 বছরের যে একটা কৃষক আন্দোলনের সংগ্রাম ছিল, তো কৃষকরাই তো আসলে নিষ্পেষণের বিরুদ্ধে প্রথম সজাগ হয়েছিল। আমরা শহরের মানুষ তো অনেক পরে টের পেয়েছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ। আগামী সপ্তাহে আবারও কথা হবে আমাদের অতিথি শাইখ সিরাজকে নিয়ে। আমার ছবি, চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি।
আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি।